নমস্কার। চারিদিকের অন্ধকার মেঘলা যেন কাটতেই চাইছে না, উল্টে বারবার এমন কিছু ঘটনা ঘটছে। শ্রাবণটা বড্ড অন্ধকার নিয়ে আসছে। কিন্তু গতকাল আমরা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিম যাত্রায় সামিল হব। যারা পারবো না শারীরিকভাবে, অন্তত মানসিকভাবে সামিল হব, সেই ভেবে দিনটা শুরু করেছিলাম। কিন্তু সেখানে যেটা দাঁড়িয়ে গেল সেটা হচ্ছে একটি ডাক্তারি স্টুডেন্টের, যে ডাক্তারি পাশ করে 2 বছর তার চেস্ট মেডিসিনে পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিশন হচ্ছে, মানে আর 1 বছর পরে সে ডিএম চেস্ট মেডিসিন হয়ে যাবে। সেই মেয়েটির নৃশংসভাবে খুন প্রত্যক্ষ করলাম, তাও অন ডিউটি। আমি 1999 সালে মেডিকেল কলেজে স্টুডেন্ট হয়ে ঢুকেছিলাম। 2004 থেকে 5 আমার ইন্টার্নশিপ ছিল। তারপর 3 মাস হাউস স্টাফশিপ করেছি। তারপর 3 বছর পিজিটি থেকে ডিএনবি কমপ্লিট করেছি 2008-এ। 1999 সাল থেকে 2008 এই সময়টা ছিল আমার ছাত্র জীবন, প্রায় দীর্ঘ 10 বছর। তার আগে তার পরে অনেক কাহিনী ঘটনা শুনেছি, কিন্তু অন ডিউটি ডাক্তার নিজের রুমে এইভাবে নৃশংস খুন হয়ে যাওয়ার পর আনঅ্যাটেন্ডেড পড়ে থাকা, এইটা কিন্তু আমার জীবনে ঘটেনি কখনো। আমি জানি না, বোধহয় মেডিকেল সায়েন্সেরই জীবনে কখনো ঘটেনি। যার পোস্টমর্টেম বলছে যে সে মারা গেছে প্রায় ভোর রাতে 3-4টের সময়, অথচ তাকে উদ্ধার করা হচ্ছে প্রায় সকাল 11টার সময়, এবং ওই সময়ের মধ্যে ডিউটি ডক্টরস রুমে আর কোনো ডাক্তার বা আর কোনো মানুষ যাচ্ছেন না, দেখছেন না, আনঅ্যাটেন্ডেড হয়ে পড়ে থাকছে। এইটা কিন্তু খুব একটা সন্দেহের জায়গা বলতে পারেন, চিন্তার জায়গা বলতে পারেন। আমরা যখন ডিউটি করতাম, ওই 2004-5-এর সময়কার কথা বলছি, আমাদের রোটেশনে ইন্টার্নশিপ পড়তো তো 3 বছর মেডিসিনে, 3 বছর গাইনিতে, 3 মাস সার্জারিতে, 3 মাস মেডিসিনে, 3 মাস গাইনিতে এবং 3 মাস কমিউনিটি মেডিসিন বলে একটা সাবজেক্টে পড়তো। এর মধ্যে এই যে 3টে, মেডিসিনের 3 মাস, সার্জারি 3 মাস এবং গাইনির 3 মাস, আমাদের নাইট ডিউটি পড়তো, এবং আমরা তখন এই রকমই পিজিটিদের সাথে রাতে থাকতাম। এবং এমন হতো যে 2টো বিছানা জুড়ে সেখানে 6 জন মিলে আমরা শুয়ে পড়লাম। ছেলে মেয়ে কোনো ব্যাপার নেই, কিন্তু ছিল না কোনোদিন আমাদের সময়, অন্তত ছেলেদের মেয়েদের আলাদা ডিউটি ডক্টরস রুম অন্তত মেডিকেল কলেজগুলোতে ছিল না, কোনোদিন প্রয়োজন হয়নি। জানেন তো, সত্যি কথা বলতে কি, আমাদের মধ্যে কোনোদিন সহকর্মীদের প্রতি এমন কোনো মনোভাব তৈরি হয়নি যে আলাদা একটা ডিউটি ডক্টরস রুম লাগবে। সেখানে যেমন পিজিটিরা শুতেন, আমাদের সিনিয়র দাদারা শুতেন, যারা সে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট করছেন, তাদের পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স পাস করার পর তারা সার্জারিতে বা যে গাইনিতে করছে গাইনিতে, যে মেডিসিনে করছে মেডিসিনে, তেমনি হাউস স্টাফরা থাকতেন। মানে আমরা যে থাকতাম, আমাদের মধ্যে হয়তো 3 জন ইন্টার্ন থাকতো, 1 জন হাউস স্টাফ থাকতো, 2 জন পিজিটি থাকতো, বা উল্টো হতে পারতো, 1 জন পিজিটি থাকতেন, 2 জন হাউস স্টাফ থাকতেন, 3 জন ইন্টার্ন থাকতেন। এইভাবে আমরা কিন্তু রাতে থাকতাম, এবং সেখানে যে যখন সময় পেতাম এসে বিছানায় শুয়ে পড়তাম। এটা দেখতামও না পাশে কে শুয়ে আছে, কোনোদিন দেখার সুযোগ হয়নি। তো এই যে মেয়েটি, 22 বছরের একটি ফুটফুটে মেয়ে, পরিবারের একমাত্র সন্তান, যার বাড়িতে তাকে নিয়ে অনেক স্বপ্নের বীজ বুনে রেখেছিলেন বাবা মারা। আমারও একটি মাত্র সন্তান, আমারও একটি মেয়ে, আমিও চাই আমার মেয়ে ডাক্তার হোক। তো এই জায়গায় দাঁড়িয়ে এই ব্যাপারটাকে মন থেকে কিছুতেই মনে নিতে পারছি না। মনে হচ্ছে যেন আমারই
কেউ, আমার আত্মীয় বা আমার সন্তান তুল্য কেউ এইভাবে নৃশংসভাবে খুন হল? কে করল? একটি ডিউটি ডক্টরস রুমে ইউজুয়ালি একটি ডাক্তার থাকে না, যেটা বললাম একটু আগে আপনাকে। আমি জানি না আর জি করের সিস্টেম কি, আমি তো মেডিকেল কলেজে করেছি এগুলো। আর জি করে আলাদা ডিউটি ডক্টরস রুম চেস্ট মেডিসিনে হয়েছে কিনা মহিলাদের জন্য আমি জানি না। আমি জানি না যে ওই পার্টিকুলার দিনে ওর সাথে আর কে কে ডিউটি ডক্টর ছিলেন, তারা এখন কেমন আছেন, তারা কোথায় আছেন, তারা ওকে এইভাবে মাঝরাতে ছেড়ে দিয়ে একা একটা ডক্টরস রুমে চলে গেলেন কেন? বা সত্যি কি ওদের ডিউটি ওভার হয়ে গেছিল বলে চলে গেছিলেন? সেক্ষেত্রে কি ওকে কেউ দেখলো না যে ও বাড়ি ফিরেছে কিনা? এই ব্যাপারগুলো কিন্তু আমার কাছে বড্ড ধোঁয়াশা। আর বাইরের লোকের কথা হচ্ছে, একটা বাইরের লোক ডিউটি ডক্টরস রুমে যাবে কেন? আমাদের সময় যখন যেত, মানে আসতো না যে তা না ডিউটি ডক্টরস রুমে, কিন্তু সেখানে আমরা ডাকলেই আসতো, নালে কিন্তু আসতো না। কখনো ডাক্তারের অনুমতি ছাড়া কোনো রুগী বা হসপিটালে কোনো স্টাফ নক না করে কিন্তু ডিউটি ডক্টরস রুমে কোনোদিন আসতো না। এটা কিন্তু আমরা কোনোদিন দেখিনি। যদি এই কালচারটা শুরু হয়ে থাকে তাহলে অন্যায়, ন্যাক্কারজনক। এবং কোনোভাবে যদি বাইরের কেউ এসে এই কাজটা করে থাকে, একটি মেয়েকে নৃশংসভাবে প্রথমে ধর্ষণ করে সম্ভবত, তারপর তাকে গলা টিপে হত্যা করে শ্বাসরোধ করে খুন করে চলে গেছে এক বা একাধিক ব্যক্তি। হতে পারে তার সঙ্গে সেদিনকে ডিউটি করা তার কলিগরা বা বাইরের কেউ। যাই হোক না কেন, যে মুহূর্তে হোক না কেন, দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া আর কিছু দাবি করার নেই। কারণ যে মেয়েটি চলে গেল, সে কিন্তু চলে গেল, আমরা কিন্তু একটা ডাক্তার হারালাম। এর হয়তো সমাজে অনেক কিছু দেয়ার ছিল, এই পরিবারকে অনেক কিছু দেয়ার ছিল। পরিবারের আশা ভরসা, একমাত্র সন্তান যে কি জিনিস আমরা ইদানিং জানি। একমাত্র সন্তান না হলেও সে সন্তান, মা বাবার কাছে সন্তান কি জিনিস সে তো বলার কোনো জায়গা রাখে না। একটা মানুষকেও বলে দিতে হবে না, রাদার একটা পশুকেও বলে দিতে হবে না যে সন্তান তার কাছে কি। আমরা আজকে ইন্টারনেটের যুগে দেখতে পাই যে কিভাবে পশুরা পর্যন্ত তাদের সন্তানদেরকে আঁকলে রাখে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা 22 বছরের ফুটফুটে মেয়ে, যে রাত 11টার সময় পর্যন্ত বাবা মার সঙ্গে কথা বলেছে, রাত 2টো পর্যন্ত যে ডিনার করেছে বন্ধুদের সাথে, কোনো অস্বাভাবিক ব্যাপার ছিল না, সে 3টে সাড়ে 3টের সময় খুন হয়েছে, তার লাশ পাওয়া যাচ্ছে 11টার সময়। মানে কোনো ভাবনার মধ্যে নেই, কোনো শারীরিক মানসিক অসুস্থতা নেই যে মানুষটির, মেয়েটির। সে এইভাবে চলে গেল। দয়া করে প্লিজ রিকোয়েস্ট করছি, আপনারা রাজনীতি করবেন না এটাকে নিয়ে। সিবিআই তদন্ত, আইডি তদন্ত, সবাই মিলে তদন্ত করুন, বের করে খুঁজে বের করুন এই কালপ্রিট এক বা একাধিক যেই হোক না কেন, সে ডাক্তার হোক, যে কোনো মেডিকেল স্টাফ হোক, বাইরের লোক হোক, একটা জনও যেন ছাড়া না পায়। দত্তহীনভাবে বলছি, সিনিয়র হোক, জুনিয়র হোক, ডাক্তার হোক, হসপিটাল স্টাফ হোক, হসপিটাল কর্মী হোক, কেউ যেন ছাড়া না পায়। ডিরেক্টলি ইনডিরেক্টলি যে এতে ইনভলভ হবে, ব্যক্তিগতভাবে আমি মনে করি, দলগতভাবে আমাদের অ্যাসোসিয়েশন যতগুলো আছে এর মধ্যে কোনো দ্বিধা নেই, কোনো ডাউট নেই, কোনো রাজনীতি এর মধ্যে নেই। খুঁজে বের করতে হবে, শাস্তি দিতে হবে। পারবো না আমরা তাকে ফিরিয়ে আনতে, সত্যি তাকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু ওর মতো আরেকজনের যেন না হয়। আপনাদের সবাইকে, যে কটা মানুষ আজকে আমার ভিডিও দেখছেন, সবাইকে জোর হাতে অনুরোধ করছি, এই হিংসা মনোভাব থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। এই যে আত্মঘাতী, বেসিক্যালি এটা আত্মঘাতী, কিন্তু আমি হয়তো মারছি আরেকজনকে, কিন্তু অ্যাকচুয়ালি আমি নিজেকে মারছি। একজন সহনাগরিককে এইভাবে খুন করা, এইভাবে হত্যা করার মানে কিন্তু আমি নিজেকে মারছি, নিজের বিবেককে মারছি, নিজের মনুষ্যত্বকে মারছি। এর কোনো ক্ষমা হয় না। এই পাপের, মানে কি বলবো, আমি পাপ বিশ্বাস করি না, আমি ঈশ্বরে অতটা বিশ্বাসী নই, কিন্তু এই ভেতরে একটা মানুষের ভিতরের যে রিপারকেশন, এর কোনো জায়গা নেই। কোনো কিছু দিয়ে এটাকে পূর্ণ করা যায় না। যেমন কোনো কিছু দিয়ে ওই বাবা মার বা
মেডিকেল সমাজের যে মানুষটি চলে গেল তার অভাব পূর্ণ করা যাবে না। এই মানুষটা বেঁচে থাকলে, আজ থেকে আরো 70 বছর বেঁচে থাকলে এই যে সমাজকে কি দিয়ে যেতে পারতো, সেটার কোনো হিসেব নেই। কিন্তু কোনো হিসেব নেই, কোনো হিসেব করা যায় না। একজন ডাক্তারের কন্ট্রিবিউশন কখনো হিসেব করা যায় না, কারণ সে যে মানুষগুলোকে ভালো করবে সেই মানুষগুলোকে সে প্রতিদিন একটু 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 করবে আয়ু বাড়াচ্ছে। আমরা কেউ ভগবান নই, আমরা কাউকে পুরো জীবন দিতে পারি না, অমরত্ব দিতে কাউকে পারি না আমরা। কিন্তু আমরা যেটা পারি, যে মানুষটার জীবন শেষ হয়ে যাচ্ছিল 50-এ, তাকে 70 অবধি বাঁচিয়ে রাখতে পারি। 20 বছর, 25 বছর, 50 বছর পর্যন্ত জীবন দিতে পারি। একটা ইয়াং ছেলে যদি ক্যান্সার থাকে, তাকে যদি অপারেশন করে, কেমোথেরাপি করে সুস্থ করা যায়, সে স্বাভাবিক আরো 50টা বছর বাঁচতে পারে, তার প্রোডাক্টিভ লাইফ থাকতে পারে। এইটা আমাদের কাজ কিন্তু। এবং সেখানে এই চেস্ট মেডিসিনের মেয়েটি যখন পাশ করে বেরোতো, সে যক্ষার চিকিৎসা, লাং ক্যান্সারের চিকিৎসা, নিউমোনিয়ার চিকিৎসা, এই ধরনের বিভিন্ন চেস্ট সংক্রান্ত সমস্যার চিকিৎসা করে মানুষকে জীবন ফিরিয়ে আনতে পারতো, চেষ্টা করতে পারতো, যেটা কিন্তু সে আর পারলো না। দাদা, তাকে আয়রনিক্যালি তাকে শ্বাসরোধ করে খুন করা হলো, শ্বাসরোধ করে সে মারা গেল। যে মানুষের শ্বাস প্রশ্বাস নিয়ে দুবেলা কাজ করছে, শ্বাস প্রশ্বাস চালিয়ে যাওয়া, চেস্ট মেডিসিনের পিজিটির যেটা কাজ, শ্বাস প্রশ্বাস হয়তো তার আগেও 2-4 জনেরকে অক্সিজেন নেবুলাইজেশন দিয়ে তাদেরকে সুস্থ করে এসছে সেই নাইট ডিউটির দিনে, তাকে শ্বাস রোধ করে বিনা অক্সিজেনে, বিনা চিকিৎসায় নির্মমভাবে চলে যেতে হলো। শাস্তি চাই, এর বাইরে আর কিছু নেই। কেউ যেন ছাড় না পায়। আর দয়া করে কেউ এর মধ্যে রাজনীতি আনবেন না। রাজনীতির কোনো স্থান নেই এই মৃত্যু বা কোনো মৃত্যুতেই। রাজনীতির জায়গা নেই। মৃত্যু ভয়ঙ্কর, মৃত্যু বেদনাদায়ক। এইভাবে যেন আর কারোর কোল খালি না হয়, আর কোনো সমাজের সহনাগরিকও না হারায়। ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করুন।